এবার ইসরায়েলের সঙ্গে হাত মেলালো আরেক আরব দেশ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এবার কাকে চায় চীন ও রাশিয়া? মিয়ানমারে উন্মুক্ত কারাগারে রোহিঙ্গারা। কাতারে তুরস্কের সামরিক উপস্থিতির কারণ বললেন এরদোগান। ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার বিষয়টি আলোচনা করবে কংগ্রেস, বলছেন ন্যান্সি পেলোসি। সৌদির মানবাধিকার লঙ্ঘন, শক্ত অবস্থানে ইউরোপ। ভার্চুয়াল বিতর্ক থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন ডোনাল্ড ট্রাম্প। যারা আমাদের অর্থ আটকে দিচ্ছে তাদের একদিন বিচার হবে, বলছেন জাওয়াদ জারিফ। আকাশপথে রুশ মার্কিন বিরোধ, হিসাবে গরমিল হলেই মহাবিপদ। এবার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে আরেক আরব রাষ্ট্র জর্ডান। ইসরায়েলি বিমান চলাচলের জন্য সৌদি আরবের পর জর্ডান নিজ দেশের আকাশসীমা মুক্ত করে দিয়েছে। বৃহস্পতিবার ইসরায়েল ও জর্ডানের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এতে উভয় দেশের বাণিজ্যিক বিমান উভয়ের আকাশপথ ব্যবহার করতে পারবে। ইসরায়েলের ব্রডকাস্টিং কর্পোরেশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক। এই চুক্তির ফলে আরব বিশ্বের আকাশপথ ব্যবহার করে ইসরায়েলি বিমান ইউরোপ ও উত্তর দক্ষিণ আমেরিকার দেশগুলোতে অতি স্বল্প সময়ে ভ্রমণ করতে পারবে। অর্থাৎ এখন থেকে আর এসব দেশ যেতে হলে ইসরায়েলি বিমানকে অনেক পথ ঘুরতে হবে না। খবরে বলা হয়, উভয় দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তিটি কয়েক বছরের জন্য করা হয়েছে। চুক্তির ফলে ইসরায়েলের জ্বালানি খরচ অনেক কমে যাবে বলে বিমান ভাড়াও অনেক কমানো হবে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের চুক্তি করে ইসরায়েল, আর এতে মধ্যস্থতা করে ট্রাম্প প্রশাসন। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা ও সিনিয়র উপদেষ্টা কুশনারের মধ্যস্থতায় বাহরাইনকে এই চুক্তির আওতায় আনা হয়। পরে এসব দেশ বিমান চলাচলের জন্য সৌদি আরবের আকাশ ব্যবহারের অনুমতি পায় ইসরায়েল। যদিও এই চুক্তিতে প্রথম থেকে আপত্তি ছিল ফিলিস্তিন সহ অন্যান্য আরব বিশ্বের। আমিরাতের এই চুক্তিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ আরব বিশ্বের পিঠে ছুরি মারার সঙ্গে তুলনা করেছে। এদিকে প্রথম থেকে এই চুক্তির বিরোধিতা করে আসছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। গত মাসে ফিলিস্তিন ইস্যু নিয়ে হামাস নেতারা বৈঠক করেছেন এরদোগানের সঙ্গে। তুর্কি প্রেসিডেন্ট ফিলিস্তিন ইস্যুতে পূর্ণ সমর্থন দিয়েছেন। অন্যদিকে চুক্তি বাস্তবায়নের পরই চলতি সপ্তাহের শুরুতে নতুন করে পশ্চিম তীরে অবৈধ স্থাপনা তৈরির অনুমোদন দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার এমন অপকর্মের প্রতিবাদ জানিয়েছে তুরস্ক। এবারও মার্কিন নির্বাচনের ফলাফল ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আনতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে রাশিয়া। বিগত নির্বাচনের অভিজ্ঞতা থেকে মার্কিন গোয়েন্দারা এমনটাই মনে করছে। বিবিসি জানায়, গত মাসে রিপাবলিকান দল নিয়ন্ত্রিত মার্কিন সিনেট এই ধারণাকে সমর্থন জানিয়েছে। রাশিয়া যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্পকে দেখতে চায়। এর অর্থ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রচার দলের ওপর রাশিয়ার প্রভাব বিস্তার তুলনামূলক সহজ। গেলবার তারা হিলারি ক্লিন্টনের বিপক্ষে কাজ করেছিল, এবার হিলারিকে প্রতিস্থাপন করছে জো। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার ইন্টেলিজেন্স সিকিউরিটি সেন্টারের প্রধান উইলিয়াম ইভানিনা বিবিসিকে বলেন, সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের চরিত্রে কালিমা লেপনের কিছু চেষ্টা করেছে রাশিয়া। মার্কিন নির্বাচনের সঙ্গে রাশিয়ার নামটি এমনভাবে জড়িয়ে পড়ছে যে নির্বাচনে হস্তক্ষেপের প্রসঙ্গটি এলেই মস্কোর প্রসঙ্গটি উঠে আসে। কিন্তু এবার চীনের দিক থেকে ভয় বেশি বলে মনে করছেন মার্কিন গোয়েন্দারা। মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার এরই মধ্যে বলেছেন, গোয়েন্দা প্রতিবেদন যতটা দেখছি তাতে এমনটাই মনে হচ্ছে। এদিকে উইলিয়াম ইভানিনা জানিয়েছেন, মার্কিন গোয়েন্দারা মনে করে ট্রাম্প আবার বিজয় হোক, এটা চায় না বেইজিং। এই বিষয়টিকে সামনে আনতে চাইছে এখন ট্রাম্প প্রশাসন, যা উইলিয়াম বারের মন্তব্যে সুস্পষ্ট। এই প্রেক্ষাপটে উইলিয়াম বারের এমন ইঙ্গিতকে পুরো দস্তর মিথ্যা হিসেবে আখ্যা দিয়েছেন প্রতিনিধি পরিষদের ইন্টেলিজেন্স কমিটির চেয়ারপারসন অ্যাডাম শিফ। মিয়ানমারের রাখাইন প্রদেশের রোহিঙ্গারা এক ছাদ খোলা উন্মুক্ত কারাগারে বসবাস করছেন বলে বিশেষ এক প্রতিবেদনে জানিয়েছে মানবাধিকার বিশেষ সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। মিয়ানমারে এখনও থাকা 1,30,000 রোহিঙ্গা আদিবাসী নোংরা ও বাজে পরিস্থিতিতে মানবতর জীবনযাপন করছে বলে জানায় HRW। প্রতিবেদনটিতে বলা হয়, 8 বছর ধরে নৃতাত্ত্বিক গোষ্ঠী রোহিঙ্গার 1,30,000 সদস্যকে অমানবিক পরিবেশে বন্দি ক্যাম্পের মতো জায়গায় রেখেছে।
নিজেদের বস্তুভিটা, ঘরবাড়ি ও আত্মীয় স্বজনহীন পরিবেশ থেকেও নানা নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয় রোহিঙ্গাদের। ফলে সহায় সম্বলহীন রোহিঙ্গারা নিজেদের মাতৃভূমিতে অন্তত কিছুটা ভালো পরিবেশ ও ভালো আচরণের প্রত্যাশা করে। রোহিঙ্গা মুসলিম নৃতাত্ত্বিক গোষ্ঠীর বেশিরভাগ সদস্যকে নির্যাতন, নিপীড়ন ও জাতিগত নিধনের মাধ্যমে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে মিয়ানমার। তাদের বেশিরভাগ এখন বাংলাদেশে আশ্রয় নিয়েছে শরণার্থী ক্যাম্পে। বাকি যেসব রোহিঙ্গা এখনও মিয়ানমারে রয়ে গেছেন, তাদেরও রাখাইন রাজ্যে শরণার্থী ক্যাম্পের মতো বিভিন্ন ক্যাম্পে আটকে রেখেছে। এগুলোর পরিবেশ অস্বাস্থ্যকর এবং অনেকটা উন্মুক্ত কারাগারের মতো। এরকম অনির্ধারিত সময়ের বন্দিত্ব থেকে তাদের মুক্তি দেওয়ার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। শুধুমাত্র কাতারে শান্তি ও স্থিতিশীলতার জন্য তুরস্কের সামরিক বাহিনীর উপস্থিতি নয়, সমগ্র উপসাগরীয় অঞ্চল জুড়েই তুরস্ক শান্তি স্থাপন করতে চায়। বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান কাতারের দ্য পেনিনসুলা পত্রিকার সাথে এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। সিরিয়াতে তুরস্কের অবস্থান সম্পর্কে এরদোগান জোর দিয়ে বলেন, কোনো দেশের ভূখণ্ডের ওপর তার দেশের লাভ নেই। তারা স্থায়ীভাবে গৃহযুদ্ধ কবলিত দেশটিতে থাকবে না। যখন সিরিয়ার সংকট কেটে যাবে, তখন আমরাও দেশটি হতে চলে আসব। 2016 সাল থেকে এ পর্যন্ত উত্তর সিরিয়াতে তুরস্ক 3 বার সফলভাবে সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়েছে। এর মাধ্যমে দেশটি সন্ত্রাসী করিডোর গঠনের প্রচেষ্টা প্রতিহত করেছে এবং শান্তিপূর্ণভাবে জনগণের পুনর্বাসন নিশ্চিত করেছে। অভিযানগুলো ইউফ্রেটাস শিল্ড, অলিভ ব্রাঞ্চ, স্পেস স্প্রিং নামে পরিচিত। লিবিয়াতে তুরস্কের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, লিবিয়াতে ন্যাশনাল অ্যাকর্ড হলো একমাত্র বৈধ সরকার ব্যবস্থা। এ বৈধতা তখনই সিদ্ধ হবে যখন বিদ্রোহীরা পরাজিত হবে। 2011 সালে গাদ্দাফির পতনের পর লিবিয়া গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশে পরিণত হয়েছে। জাতিসংঘের নেতৃত্বে এক চুক্তির মাধ্যমে 2015 সালে গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ড গঠিত হয়, কিন্তু জেনারেল হাফতারের অনুগত সেনাদের আক্রমণের কারণে দীর্ঘমেয়াদী রাজনৈতিক পুনর্বাসন প্রক্রিয়া ব্যাহত হয়। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য সাংবিধানিক পদক্ষেপ নিয়ে শুক্রবার কংগ্রেসে আলোচনা করা হবে। গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ন্যান্সি পেলোসিকে প্রেসিডেন্ট ট্রাম্পের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া এবং তার সুস্থতা সম্পর্কে করা এক প্রশ্নের জবাবে পেলোসি এ ঘোষণা দেন। মার্কিন সংবিধানের 25তম সংশোধনীতে বলা হয়েছে, প্রেসিডেন্ট অসুস্থ হলে এবং এর দায়িত্ব পালনে অসমর্থ হলে ভাইস প্রেসিডেন্ট দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। কিন্তু সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও তিনি ভাইস প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করেননি। এ বিষয়টি জানতে মূলত সাংবাদিকরাই প্রশ্ন করেন। জবাবে ন্যান্সি পেলোসি বলেন, আগামীকাল আপনারা এখানে আসুন, আমরা 25তম সংশোধনী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। নির্বাচনের আগ মুহূর্তে 25তম সংশোধনী নিয়ে আলোচনা করা সঙ্গত হবে কিনা এ প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেন পেলোসি। তবে তিনি ইঙ্গিত দেন যে বিষয়টি নিয়ে এ কারণে আলোচনা করা হবে যে মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্য সম্পর্কে হোয়াইট হাউস থেকে স্বচ্ছ কোনো বক্তব্য দেওয়া হয়নি। সৌদি আরবের অনুষ্ঠেয় আসন্ন G20 সম্মেলনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে সৌদি সরকারের বাজে রেকর্ডের কারণে ইউরোপীয় পার্লামেন্ট এই আহ্বান জানালো। গত বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রস্তাব প্রায় সর্বসম্মতভাবে ইউরোপীয় পার্লামেন্টে পাশ হয়েছে। এর ফলে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ডন ডের লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল বিষয়টি নিয়ে বৈঠকে বসতে বাধ্য হবেন। ইউরোপীয় পার্লামেন্টের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুসারে সৌদি আরবে অনুষ্ঠেয় G20 সম্মেলনে অংশ নেওয়া থেকে বিরত থাকার জন্য পাশ হওয়া প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে 413টি এবং বিপক্ষে ভোট পড়ছে মাত্র 49টি। ভোটদানে বিরত ছিলেন 233 জন সদস্য। যেসব কারণে সৌদি আরবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হচ্ছে, তার প্রথম সারিতেই রয়েছে দারিদ্র্যপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে 2015 সাল থেকে সামরিক আগ্রাসন চালানোর বিষয়টি। এই আগ্রাসনে হাজার হাজার ইয়েমেনি নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছে। এছাড়া 2018 সালে তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার বিষয়টি ইউরোপীয় পার্লামেন্টে পাশ হওয়া প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল বিতর্ক থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব বিতর্কে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। বিতর্ক থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার পর ট্রাম্প একে সময়ের অপচয় বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, আসন্ন বিতর্কে কোভিড-19 বিস্তারের ঝুঁকি প্রতিরোধ নিয়ে কথা হবে, কিন্তু আলোচনার মাঝে আমার মাইক্রোফোন কেটে দেওয়া হতে পারে। গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন তাদের প্রথম বিতর্কে অংশ নিয়েছিলেন। এরপরই ট্রাম্প জানান তিনি ও তার স্ত্রী মেলানিয়া করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। মার্কিন টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি ভার্চুয়াল বিতর্কে অংশ নিতে চাই না, কারণ এটি সময়ের অপচয়। বিতর্কের নামে যা হচ্ছে তা কোনো বিতর্কই না। বৃহস্পতিবার সকালে ওই বিতর্ক হওয়ার কথা ছিল। ট্রাম্প বলেন, আপনি কম্পিউটারের পেছনে বসে থাকবেন এবং একটি বিতর্ক পরিচালনা করবেন এবং আপনার যেখানে খুশি সেখানে মাইক্রোফোন কেটে দেবেন। এটি খুবই হাস্যকর ব্যাপার। ট্রাম্প বলেন, বিতর্ক বাদ দিয়ে তিনি তার সমর্থকদের সঙ্গে র্যালি করতে পছন্দ করেন। ভার্চুয়াল বিতর্কে অংশ না নেওয়ার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত মার্কিন নির্বাচন ব্যবস্থার জন্য নতুন এক ধরনের বিপর্যয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, যেসব দেশ নিষেধাজ্ঞা আরোপ করে বিদেশে ইরানের অর্থ আটকে দিচ্ছে, সেই সব অপরাধীকে একসময় বিচারের মুখোমুখি করা হবে। গতকাল বৃহস্পতিবার এক টুইটারে পোস্টে জাওয়াদ জারিফ একথা বলেন। তিনি লিখেছেন, করোনা ভাইরাসের মহামারীর মধ্যে ঔষধ এবং খাদ্য সরবরাহে বাকি চ্যানেলগুলো মার্কিন সরকার বন্ধ করে দিতে চায়। মার্কিন সরকার অবৈধভাবে ইরানের 18টি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর জাওয়াদ জারিফ এই টুইটার পোস্ট দিলেন। তিনি সুস্পষ্ট করে বলেন, একটি জাতিকে অভুক্ত রাখার ষড়যন্ত্র মানবতা বিরোধী অপরাধ। জারিফ তার টুইটার পোস্টে আশা ব্যক্ত করে বলেন, আমেরিকার এসব নিষ্ঠুর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের জনগণ টিকে থাকবেন, একসময় অপরাধীদেরকে বিচারের মুখোমুখি করবেন। ইরানের পরমাণু কর্মসূচিতে অর্থ যোগান দেওয়ার অভিযোগে সমস্ত ব্যাংকের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত কয়েক বছর ধরে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক অনেকটাই শীতল। দেশটি ইউরোপের চারপাশে ক্রমাগত সামরিক মহড়া বাড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে, যার ফলে গোটা মহাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই হুমকির মুখে পড়েছে। যদিও রাশিয়া বরাবরই এ ধরনের অভিযোগগুলো অস্বীকার করছে, তবে সাম্প্রতিক সময়ে অঞ্চলের আকাশপথে রুশ মার্কিন সামরিক বিমানগুলো মুখোমুখি হওয়ার ঘটনা বেড়েছে কয়েকগুণ। কিছুদিন আগেই ক্রিমিয়া সীমান্তে রাশিয়ার একটি যুদ্ধ বিমান মার্কিন নৌবাহিনীর একটি জেট বিমানের পিছু নিয়েছিল বলে অভিযোগ রয়েছে। যদিও এদিন অপ্রীতিকর কিছু ঘটেনি, তারপরে এ ধরনের সাক্ষাৎ অনেকটা নিয়মিত হয়ে ওঠায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে বিশেষজ্ঞদের। মার্কিন সেনাবাহিনীর তথ্য মতে কৃষ্ণ সাগরের ওপর যুক্তরাষ্ট্রের 90% পরিদর্শন ফ্লাইটের সঙ্গেই রুশ বিমানের দেখা হয়। এ নিয়ে অস্বস্তি সৃষ্টি হয়েছে মার্কিন নৌসেনাদের মধ্যে। মার্কিন নৌবাহিনীর টাস্ক ফোর্স 67-র কমান্ডার ক্যাপ্টেন থিন থমসন বলেন, সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে হিসাবের গরমিল। রাশিয়ানরা প্রায় এসব উড়োজাহাজের মুখোমুখি হয়, তাদের খুবই পেশাদার ও নিরাপদ মনে হয়, তবে কখনো কখনো তারা অপেশাদারও হতে পারে। মার্কিন নৌবাহিনীর P-8 পসেইডন বিমানের পাইলট ড্যানিয়েল লুডন বলেন, আমরা আসলেই জানি না অন্য উড়োজাহাজগুলো কি করছে। তারা অনুমেয় পাইলট হতে পারে নতুন পাইলট বা এরকম কিছু। সুতরাং এটা সবসময় বড় চ্যালেঞ্জ। রাশিয়ার যুদ্ধ বিমানগুলো ক্ষিপ্র ও দ্রুতগামী, তারা যে কোনো মুহূর্তে গতিপথ বদলাতে সক্ষম। বিপরীতে যুক্তরাষ্ট্রের P-8 হচ্ছে বোয়িংয়ের 737 জেটলাইনার। লুডনের মতো P-8 ওড়াতে আনন্দদায়ক হলেও এটি তৈরি হয়েছে সোজা পথে চলার জন্য। এই বিমান রুশ যুদ্ধ বিমানের মুখোমুখি হওয়ার মতো নয়।